ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? অবশ্যই এই প্রশ্ন করে তোমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না। বিশ্ব যখন থমকে গেছে, তোমরাও নিশ্চয়ই বাসায় থেকে থেকে হাঁপিয়ে উঠেছ। আমরা প্রত্যেকটা মানুষ এখন গৃহবন্দী হয়ে আছি। সব কাজকর্ম বন্ধ, অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ বন্ধ। এর মধ্যেও পড়াশোনা তো করতে হবে। আচ্ছা, আজ আমি একাদশ থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ তাদের জন্য মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজ আমরা এমন একটা টপিকস নিয়ে পড়ব যে টপিকসটা আসলে বর্তমান পরিস্থিতির সাথে অনেক বেশি যায়। তাহলে দেখি আজকে আমরা আসলে কি পড়ব। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মানসিক চাপ ও চাপ মোকাবেলা। মানসিক চাপ। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার মানসিক চাপ হয়নি বা মানসিক চাপমূলক পরিস্থিতিতে সে কোনোদিন পড়েনি? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে তাকে বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। কোনো পরিস্থিতি আমাদের কাছে আনন্দময়, আবার কোনো পরিস্থিতি আমাদের কাছে অনেক যন্ত্রণাময়। এই যন্ত্রণাময় পরিস্থিতিগুলোই কিন্তু আমাদের মধ্যে মানসিক চাপের সৃষ্টি করে। জীবন তো আসলে ফুল সজ্জা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়। জীবন মানেই তো যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যে যতটা সুন্দরভাবে নিজেকে অভিযোজন করতে পারে, যতটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে, সেই আসলে টিকে থাকে। আজ আমরা দেখব এই যে মানসিক চাপ আসলে কি, কোন কোন পরিস্থিতিতে এই মানসিক চাপগুলো সৃষ্টি হয়, কেনই বা সৃষ্টি হয়, আর সৃষ্টি হলেই বা আমরা কি করব। আমরা এই পরিস্থিতিগুলো নিয়ে আজকে আমরা পড়ব। প্রথমেই আসি, যেহেতু আজকে আমরা আলোচনা করব মানসিক চাপ ও চাপমূলক পরিস্থিতি। প্রথমেই আসি, মানসিক চাপ কি? মানসিক চাপ হলো এক ধরনের শারীরিক অবস্থা যা শারীরিক চাহিদার কারণে সৃষ্টি হয়, অথবা পরিবেশগত ও সামাজিক যা ভীষণ ক্ষতিকর, নিয়ন্ত্রণের অযোগ্য এমন কোনো পরিস্থিতি থেকে সৃষ্টি হয়। মানে আমি কোনো একটা কাজ করব, কিন্তু কাজের মধ্যেই একটা বাধা আসলো, এমন একটা বাধা আসলো যে আমি আর কাজটা করতে পারলাম না। এখন আমি কিভাবে কাজটা করব এই নিয়ে আমার ভিতরে একটা টেনশন সৃষ্টি হচ্ছে। এটাই আসলে মানসিক চাপ। মানসিক চাপটা এই পরিবেশ থেকে উদ্ভূত হতে পারে, সৃষ্টি হতে পারে, ব্যক্তি নিজের থেকে সৃষ্টি হতে পারে, বিভিন্নভাবেই সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এখানে দেখো একটা ডায়াগ্রাম দেয়া আছে। ডায়াগ্রামটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো। যেমন দেখো, প্রথমে হলো চাহিদা। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যার জীবনে কোনো চাহিদা নাই। আমাদের প্রত্যেকের জীবনে চাহিদা আছে, এবং একটা চাহিদা পূরণ হলে আরেকটা নতুন করে চাহিদা, আবার আরেকটা নতুন করে চাহিদা, এভাবে করে আমরা কিন্তু একটার পর একটা চাহিদা আমাদের আসবে, সেটা পূরণ করব। এইভাবে করেই কিন্তু আমরা বেঁচে থাকি। এই যে আমাদের মধ্যে একটা চাহিদা সৃষ্টি হলো, আমার চাহিদা সৃষ্টি হলো যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু এই লক্ষ্যে আসার পথে একটা বাধা দাঁড়িয়ে গেল। তখন আমার ভিতরে কি হলো? একটা মানসিক চাপ, একটা টেনশন কাজ করলো। একটা উদাহরণ দিই, যে আমি বাসায় আমার বাবা খুব অসুস্থ, আমার হচ্ছে এখন ওষুধ কিনতে ফার্মেসিতে যেতে হবে, কিন্তু সব ফার্মেসি বন্ধ, কোনো কারণে হরতাল, সব ফার্মেসি বন্ধ। এখন আমার ভিতরে চাহিদা জাগলো যে আমার এখন ওষুধ আনতে হবে, কিন্তু লক্ষ্য আমার ওষুধের ফার্মেসিতে যাব, কিন্তু সেখানে বাধাটা কি? যে হরতালের কারণে সব ফার্মেসিগুলো বন্ধ। তাহলে আমি কিভাবে হচ্ছে আমার লক্ষ্যে পৌঁছাবো? আমি আমার লক্ষ্যে পৌঁছাতে এসে আবার বাধা। এখন আমার ভিতরে একটা টেনশন সৃষ্টি হলো যে আমি কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করব, কিভাবে আমি ওষুধটা আনবো, আমার চাহিদাটা আমি কিভাবে ফিল আপ করবো। এই যে মানসিক একটা টেনশন, মানসিক একটা প্রেশার, এটাই আসলে মানসিক চাপ। মানসিক চাপকে ইংরেজিতে বলে স্ট্রেস। আর আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতিতে স্ট্রেসের শিকার হয়ে থাকি। তাহলে মানসিক চাপ কি, এটাকে আমরা বুঝতে পেরেছি যে কোনো একটা লক্ষ্যে আমি পৌঁছতে চাই, কিন্তু লক্ষ্য পৌঁছতে গেলে যাওয়ার সময় আমাকে যে জিনিসটা বাধা দিল, বাধা দেওয়ার কারণে উদ্ভূত আমার ভিতরে যে মেন্টাল প্রেশার, আমার ভিতরে যে একটা চাপ সৃষ্টি হলো, সেটাই হলো মানসিক চাপ।
এবার আসি মানসিক চাপ। মানসিক চাপ আসলে কেমন হবে, মানসিক চাপের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য দেখো, মানসিক চাপ যদিও মানসিকভাবেই মেন্টালি হবে, কিন্তু এই মানসিক চাপের কারণে কিন্তু আমরা ফিজিক্যালি অসুস্থ হতে পারি, আমাদের শারীরিক রোগ হতে পারে। যেমন আমরা সাইকোলজিতে একটা রোগের কথা বলি, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যেটা হলো মেন্টালি কজেস, বাট রোগটা দেখা যাবে শারীরিকভাবে। যেমন আমাদের আলসার হয়। আলসার যদিও এটা মানসিক কারণের সাথে সম্পর্কিত, কিন্তু আলসারটা কিন্তু শারীরিকভাবেই দেখা দিতে পারে। তার মানে মানসিক চাপের কারণে আমাদের শারীরিক রোগ হতে পারে। 2 নাম্বার দেখো, এটি অবশ্যই একটা পীড়াদায়ক উদ্দীপক। পীড়াদায়ক মানে যেই উদ্দীপকটা আমাদেরকে আনন্দ দিবে সেটা নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো মানসিক চাপ সৃষ্টি করবে না। যেই উদ্দীপকটা আমাদের মধ্যে পীড়া দিবে, আমাদেরকে কষ্ট দিবে, সেটাই হচ্ছে মানসিক চাপ সৃষ্টি করবে। তাহলে মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপকটা অবশ্যই হবে পীড়াদায়ক। আচ্ছা, মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপকের ক্ষেত্রে প্রতিক্রিয়া সাধারণত অবস্থান ভেদে ভিন্ন হয়। আমরা যদি খেয়াল করি, কোনো বাড়িতে, ধর কোনো একটা গ্রামে হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন লাগলে কিছু কিছু গ্রাম ঘর বাড়ি পুড়ে গেল। তাহলে সেই গ্রামে যারা ধনী তাদের আর যারা গরিব তাদের ক্ষতি কি একই রকম হবে? যদিও ক্ষতির পরিমাণ একই রকম হবে, কিন্তু মেন্টাল স্ট্রেসটা কি ধনী এবং দরিদ্রের ক্ষেত্রে একই রকম হবে? তা কিন্তু নয়, অবস্থান ভেদে ভিন্ন হবে। যেমন একজন গরিব তার সর্বস্ব হারিয়ে ফেললো, তার মেন্টাল প্রেশার, আর যে একজন ধনী ব্যক্তি তার কিছু সম্পদ নষ্ট হয়ে গেল, তার মেন্টাল প্রেশার কিন্তু একরকম হবে না। তাহলে মানসিক চাপের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়। এবার আসে ব্যক্তির বুদ্ধিভিত্তিক উপাদানের উপরে মানসিক চাপ নির্ভর করে। অবশ্যই বুদ্ধির উপরে নির্ভর করে। যার বুদ্ধি বেশি সে তো মানসিক চাপটা অনেক বেশি নিবে না। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, ধরো তো সামনে ফাইনাল পরীক্ষা। এখন একজন স্টুডেন্ট হচ্ছে দুর্বল, সারা বছর পড়েনি, এমনিতেও দুর্বল, সারা বছর পড়েনি, তার মানসিক চাপ, আর একজন ভালো স্টুডেন্ট যে সারা বছর পড়েছে তার মানসিক চাপ কি একরকম হবে? একরকম হবে না। যার বুদ্ধি বেশি সে তার পরিস্থিতিটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করেছে, সময়ের কাজ সময়ে করেছে, যার কারণে তার কাছে পরিস্থিতিটা, মেন্টাল প্রেশারটা কম হবে। তাহলে অবশ্যই মেন্টাল প্রেশার বা মানসিক চাপের আরেকটা বৈশিষ্ট্য হলো সেটা যে বুদ্ধিভিত্তিক উপাদানের ক্ষেত্রে উপাদানের উপরে নির্ভর করে। তারপরে মানসিক চাপ পরিস্থিতিতে এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম। প্রত্যেকটা ব্যক্তি আমরা স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের মেন্টাল স্ট্রেস নেওয়ার পাওয়ারটাও আলাদা, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার পাওয়ারটাও আলাদা। তাই হলো এক একজন ব্যক্তি এক একভাবে পরিবেশের সাথে অভিযোজন করে। মানসিক চাপ ব্যক্তির মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। মানসিক চাপ ব্যক্তির মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপ কি কখনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে? আমরা তো আগেই বলেছি, মানসিক চাপটা যে উদ্দীপক দ্বারা সৃষ্টি হবে সেই উদ্দীপকটা হবে পীড়াদায়ক, কষ্টকর। তাহলে এটা নিশ্চয়ই আমাদের ভিতরে ইতিবাচক প্রভাব ফেলবে না, এটা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানসিক চাপে ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দেখা যায়। অবশ্যই, যেমন কোনো একটা ছাত্র সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কিন্তু কোনো কারণে, হয়তোবা দুর্নীতির কারণে বা কোনো কারণে সে যদি চাকরির ক্ষেত্রে এসে ঠিকমতো চাকরি না পেল, এটা তার একটা বড় একটা মানসিক চাপ হবে। দীর্ঘদিন ধরে যদি সে বেকারত্বে ভুগে, সে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে, সে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার সাথে সে জড়িয়ে যেতে পারে, অথবা সাময়িক এই মেন্টাল প্রেশার থেকে সে মুক্তি পাওয়ার জন্য মাদক দ্রব্যের প্রতি নেশাগ্রস্ত হতে পারে। এভাবে করে মানসিক চাপ ব্যক্তির মধ্যে অপরাধ প্রবণতার জন্ম দিতে পারে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি মানসিক চাপ কি? মানসিক চাপ হচ্ছে আসলে
এমন একটা পরিস্থিতি যেটা আমাদের ভিতরে নেতিবাচক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন আমরা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারি না, যখন আমাদের ভিতরে এমন একটা নিয়ন্ত্রণহীন, অযোগ্য বা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে যেটা সমাধানের অযোগ্য, যেটা আমরা সমাধান করতে পারছি না, এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করবে। এবার আসি মানসিক চাপমূলক পরিস্থিতিগুলো আসলে কেমন, আমরা একটু দেখি। এখানে দেওয়া আছে, দেখো, মানসিক চাপমূলক পরিস্থিতি। স্নেহ ভালোবাসার বঞ্চনা। একটা শিশু জন্মের পরে প্রথমেই হলো পরিবারে, তার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হেসে খেলে বড় হয়। সেখান থেকে সে স্বনির্ভরতা, আত্মনির্ভরশীলতা সব কিছু আস্তে আস্তে শিখতে পারে। কিন্তু যদি ওই শিশুটি স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাহলে অবশ্যই তার ভিতরে এক ধরনের মানসিক চাপমূলক অবস্থা কাজ করবে। স্বামী বা স্ত্রীর মৃত্যু। কোনো পরিবারে যদি হাজব্যান্ড মারা যায় অথবা ওয়াইফ মারা যায়, ওই পরিবারে যে সন্তানটা থাকবে সে বিভিন্নভাবে, হয় বাবা যদি মারা যায় তাহলে বাবার অভাব, যদি মা মারা যায় তাহলে মায়ের অভাব সে কখনোই ভুলতে পারবে না। কারণ পরিবেশ তাকে এই পরিস্থিতিতে তার ভিতরে এক ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে বাচ্চাটাকে কোনো আশ্রমে নিয়ে রেখে আসলো, বাচ্চাটা কোনো অনাথ আশ্রমে বড় হলো, তখন তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে। এছাড়া আসে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ, হয়তো হাজব্যান্ড ওয়াইফের বিবাহ বিচ্ছেদ তাদের দুইজনের মধ্যে হয়তো সুখ সৃষ্টি করতে পারে, কিন্তু তাদের যদি কোনো সন্তান থেকে থাকে তবে তার জন্য সেটা হবে অনেক বেশি কষ্টকর। কারণ বাবা মায়ের বিচ্ছেদের কারণে বাবা মা দুইজন দুই জায়গায় থাকবে, তো একটা সন্তানের সঠিক বিকাশের জন্য বাবা এবং মা দুজনের সমান প্রয়োজন। এবং এই বিবাহ বিচ্ছেদের ফলে তার ভিতরে অনেক বেশি মেন্টাল প্রেশার কাজ করবে, যেটা সে প্রকাশ করতে পারবে না, বাট এটা তাকে কুরে কুরে খাবে। আচ্ছা, এরপরে আসো শৈশবে মানসিক আঘাত। কোনো কারণে যদি কোনো শিশু ছোটবেলা এমন কোনো পরিস্থিতির শিকার হয়, এমন কোনো ঘটনা সে স্বচক্ষে দেখে যেটা তার ব্রেনে থেকে যাবে। কারণ আমরা জানি যে আমাদের স্মৃতির যে স্তর, স্মৃতি সংরক্ষণের যে স্তর, আসলে আমরা কোনো স্মৃতি ভুলে যাই না। স্মৃতিটা সাময়িকভাবে এক স্তর থেকে অন্য স্তরে গিয়ে জমা হয়ে থাকে। কোনো শিশু যদি শৈশবে এরকম কোনো মানসিক আঘাত বা মানসিক কোনো বঞ্চনার শিকার হয়, তখন সেটা কিন্তু তার ভিতরে থেকে যাবে। তখন এটাই তাকে বড় হতে হতে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি করবে তার ভিতরে। তার মেন্টালি যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটা সঠিকভাবে হবে না। বাবা মায়ের ব্যক্তিত্ব। বাবা মায়ের ব্যক্তিত্ব শিশুর উপরে অবশ্যই প্রভাব ফেলে। এটা জেনেটিক্যালি হোক, পরিবেশগতভাবে হোক। বাবা যদি চোর হয়, চুরি করে, বাবা যদি হলো ঘুষ খায়, দুর্নীতি করে, সন্তান যদি তা দেখে এবং এটা দেখে দেখে বড় হয়, অবশ্যই তার উপরে সেটার একটা প্রভাব পড়বে এবং এটা তাকে মেন্টালি সিক করে তুলবে। কারণ সে আস্তে আস্তে যখন শিখবে, জানবে, বড় হবে, তখন তার ভিতরে একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে যে আমার বাবা যেটা করছে সেটা কি ঠিক। এই যে তার ভিতরে একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, এই জন্য সে মেন্টাল প্রেশারে পড়ে যাবে। তারপরে আসো আবেগ। আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু আবেগ আছে, তাই না? এই আবেগও হচ্ছে, দেখো, মানসিক আবেগ থেকেও আমাদের মানসিক চাপমূলক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অতি রাগ, অতি ভালোবাসা, সবকিছুই বা কোনো কিছুই যেমন বাড়াবাড়ি ভালো নয়। অতি রাগ থেকে আমাদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে, অতি ভালোবাসা থেকে রাগ সৃষ্টি হতে পারে। যেমন কেউ হচ্ছে প্রেমে ব্যর্থ হলো বা হচ্ছে পরীক্ষায় খারাপ করলো, মানে এগুলো যখন সে নিতে না পারে তখন তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হয়। পিতামাতার উচ্চাকাঙ্ক্ষা। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান অনেক বড় হবে, অনেক বড় হবে। কোনো বাবা মাই কিন্তু তার সন্তানকে ছোট করে দেখে না। তারপরেও কিন্তু প্রত্যেকটা বাবা মা কিন্তু তার সন্তানের ক্যাপাসিটিটা বুঝে। বোঝা সত্ত্বেও কিছু কিছু বাবা মায়ের ভিতরে এতটাই উচ্চাকাঙ্ক্ষা থাকে যেটা তার সন্তানের ক্যাপাসিটির বাইরে। যেমন কোনো বাবা আশা করলো যে আমার ছেলেটা মেডিকেলে চান্স পাবে, কিন্তু কোনো কারণে হয়তো বা তার ছেলেটা বা মেয়েটা কিছুটা দুর্বল,
পড়াশোনার দিক থেকে কিছুটা দুর্বল, কিন্তু সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছে তার সন্তানকে সে মেডিকেলেই ভর্তি করাবে। তখন দেখা গেল কি, যখন মেডিকেলে চান্স পেল না, তখন ছেলেটার বা মেয়েটার ভিতরেও যতটা মেন্টাল প্রেশার, বাবা মায়ের ভিতরেও মেন্টাল প্রেশার, একটা মানসিক চাপের সৃষ্টি হবে। তার মানে বাবা মায়ের এই উচ্চাকাঙ্ক্ষা কিন্তু অনেক সময় ছেলে মেয়েদের মৃত্যুর কারণও হতে পারে। তাই বাবা মাদের উচ্চাকাঙ্ক্ষা থেকেও মানসিক চাপ সৃষ্টি হয়। এরপর আসো শারীরিক ত্রুটি। যদি শারীরিকভাবে কেউ ত্রুটিপূর্ণ হয়, যেমন ক্লাসে তোমরা খেয়াল করে দেখবে, যদি কোনো ছেলে বা মেয়ে, কোনো একটা মেয়ে অনেক কালো, অথবা কোনো একটা মেয়ে অনেক মোটা, সবাই তাদেরকে একটু অন্য চোখে দেখে, একটু টিটকারি করে, সবাই একটু স্ল্যাং ওয়ার্ড ইউজ করে তার ক্ষেত্রে, তখন থেকে কিন্তু দেখা যাবে ওই মেয়েটা বা ছেলেটা নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা করবে। তখন তার ভিতরে একটু ইন্ট্রোভার্টেড মানে অন্তর্মুখী ব্যক্তিত্ব গ্রো করবে, এবং এই শারীরিক ত্রুটির কারণে তার ভিতরে একটা মানসিক চাপ সবসময় কাজ করবে। তাহলে শারীরিক ত্রুটিও মানুষের ভিতরে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এরপর সেই দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ, এই যে আমাদের এখন করোনা পরিস্থিতি, এটাকেও কিন্তু আমরা বলছি যে এটা এক ধরনের যুদ্ধ। তাহলে এখন কি আমরা সবাই মেন্টাল প্রেশারে আছি না? তাহলে যে কোনো দাঙ্গা, যে কোনো যুদ্ধ, যে কোনো হাঙ্গামা, সব কিছুই কিন্তু মানসিক চাপের সৃষ্টি করতে পারে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও কিন্তু এরকম অনেক মানসিক বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল। তাহলে দাঙ্গা বা হাঙ্গামা বা যুদ্ধ কিন্তু মানসিক চাপের সৃষ্টি করতে পারে। এরপরে আসি বেকারত্ব। বেকারত্ব আমরা বলি বেকারত্ব একটা বড় অভিশাপ। একটা ছেলে বা মেয়ে সারা বছর পড়াশোনা করলো, ভালো রেজাল্ট করলো, একটা সময় সে চাকরি করবে, কিন্তু দেশের পরিস্থিতির কারণে হোক, দুর্নীতির কারণে হোক, যেভাবেই হোক, সে যদি দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগে, সে যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজে না পায়, তখন কিন্তু তার ভিতরে এই মানসিক চাপ সৃষ্টি হয়, যে সে তখন নিজেকে পরিবারের এবং দেশের বোঝা মনে করে। এই ক্ষেত্রেও তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে। অথবা চাকরিচ্যুত কোনো কারণে, বিনা দোষে অথবা রাজনৈতিক কারণে যদি কারো চাকরি থেকে চ্যুত হয়, কারো যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়, তখনও কিন্তু তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হয়। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু। আমরা জানি যে আমাদের এই সমাজে সামাজিক জীব হিসেবে আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকি। একে অপরের উপরে ডিপেন্ড হতে হতে মাঝে মাঝে আমাদের দেখা যায় খুবই ইন্টিমেসি বেড়ে যায় কারো কারো সাথে। তখন এই প্রিয়জন, যেমন খুব প্রিয়জন বাবা মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, কোনো প্রিয় বন্ধু হতে পারে। এই মৃত্যু অনেক সময় কোনো মানুষকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। সে দেখা যায় মাঝে মাঝে অনেককে আমরা দেখি যে মেন্টালি ডিসঅর্ডারই হয়ে যায়, যে ওই চাপটাকে সে নিতে পারে না। তাহলে এই মানসিক চাপটা তার ভিতরেও সৃষ্টি হতে পারে যদি প্রিয় কারো বিচ্ছেদ ঘটে। বার্ধক্য, জীবন বিকাশের একটা সময় হলো বার্ধক্য। এই বার্ধক্য বলি আমরা আসলে 60 ঊর্ধ্ব, 60-এর বেশি যখন হয় বয়স, আমাদের দেশে সেটাকেই বার্ধক্য বলে। আমরা জানি যে বার্ধক্য যখন আসে তখন নানাবিধ সমস্যা দেখা দেয়। যেমন বার্ধক্য একজন প্রবীণ ব্যক্তি, তার চাকরি থাকে না, কারণ সে চাকরি থেকে রিটায়ার করে, তখন তার অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে বিভিন্নভাবে সে আমাদের সমাজে অবহেলিত। তখন একজন বার্ধক্য ব্যক্তির কিন্তু অটোমেটিক্যালি সে মেন্টালি স্ট্রেসের মধ্যে পড়ে যায়। সে যেহেতু ইকোনমিক্যালি সলভেন্ট থাকে না, তো অর্থনৈতিক ক্ষেত্রে তাকে কারো না কারোর উপরে ডিপেন্ড হতে হয়। আবার দেখা যাচ্ছে ছেলে মেয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এটা তাদের জন্য একটা মেন্টাল প্রেশার, যে সারা জীবন যেই ছেলে মেয়েদেরকে বড় করলো, কষ্ট করে মানুষ করলো, সেই ছেলে মেয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, এটাও তাদের জন্য একটা মেন্টাল প্রেশার হতে পারে। সেই সময় আস্তে আস্তে বার্ধক্যের সময় কিন্তু সবার শারীরিক ক্ষমতাটাও কমে যায়, নানা ধরনের অসুখ বিসুখ দেখা দেয়। তখন এই অসুস্থতার কারণেও তার ভিতরে মানসিক প্রেশার দেখা দিতে পারে। তাহলে এই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণেও মেন্টাল প্রেশার হতে পারে। আচ্ছা, এরপর আছে যুদ্ধ। আমি আগেই বলেছিলাম দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ সবই কিন্তু মানসিক চাপের মূলক পরিস্থিতির সৃষ্টি করে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়েছি মানসিক চাপ কি, মানসিক চাপটা কিভাবে সৃষ্টি হয়,
আর মানসিক চাপের বৈশিষ্ট্য কি। এরপরে পড়েছি মানসিক চাপ হলো পরিস্থিতি কি। এবার আসি আমরা পড়ব এই যে মানসিক চাপ আমাদের সৃষ্টি হয় এটার উৎস কি, কোথা থেকে সৃষ্টি হচ্ছে এই মানসিক চাপ। এই যে প্রথমে দেখো, এই যে মানসিক চাপটা আসলে কেন সৃষ্টি হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু সুখ চায়। এমন কোনো মানুষ কি তোমরা দেখেছো যে দুঃখ পেতে চায়, যে কষ্ট পেতে চায়, যে খারাপ থাকতে চায়? আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, সুখী হতে চাই। সবারই প্রত্যাশা সুখ, সমৃদ্ধি, সবার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা আছে। এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে মাঝে মাঝেই আমরা যখন বাধাগ্রস্ত হই তখনই কিন্তু আমাদের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয়। এখন এই চাপের উৎসগুলো কি হতে পারে? এই উৎসগুলোকে দেখো 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো হতাশা, কর্মভার, দ্বন্দ্ব। 3টা ভাগে ভাগ করা হয়েছে। আজকের ক্লাসে বলবো হতাশা বা অসহায়ত্ব। হতাশা, ফ্রাস্ট্রেশন, এই শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, তাই না? আজকালকে আমরা প্রায় শুনি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, মানে বর্তমান পরিস্থিতিও আমাদেরকে কিন্তু হতাশায় ভোগাচ্ছে। আসি আমরা হতাশা বা অসহায়ত্ব আসলে কি। হতাশা হচ্ছে তোমার এক ধরনের আবেগীয় চাপ। কোনো একটা কিছু চাইলাম কিন্তু করতে পারলাম না, কোনো একটা জায়গায় যেতে পারলাম না, কোনো একটা জিনিস অ্যাচিভ করব, কোনো কারণে সেটা হয়ে উঠলো না। এরকম যদি কোনো বাধা আসে, সেই বাধা থেকে কিন্তু হতাশা সৃষ্টি হয়। যেমন এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। এই যে একজন ব্যক্তি, সে তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে চায়। কিন্তু মাঝখানে দেখো একটা দেয়াল, এটা হচ্ছে বাধা। এই ব্যক্তি লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারছে না, কারণ এই দেয়ালটা তাকে বাধা দিচ্ছে, তাই তার ভিতরে হতাশা সৃষ্টি হচ্ছে। তাহলে হতাশার বৈশিষ্ট্যগুলো দেখি। হতাশার বৈশিষ্ট্য কি? হতাশাগ্রস্ত ব্যক্তি মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়। একজন হতাশাগ্রস্ত ব্যক্তি যখন তার মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হবে, তবেই তার ভিতরে হতাশা সৃষ্টি হবে। আমি একটা খেলনা কিনতে চাইলাম, খেলনাটা কিনতে পারলাম না, এটা কিন্তু আমার ভিতরে হতাশা সৃষ্টি করবে না। যখন আমার চাওয়াটা মৌলিক বেসমেন্ট হয়, যখন আমার চাওয়াটা হচ্ছে মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত থাকে, তখনই কিন্তু আমার ভিতরে হতাশা হতে পারে সৃষ্টি, যে আমার খুবই একটা চাকরির দরকার, কিন্তু আমি চাকরিটা হচ্ছে না, কোনো কারণে আমি চাকরিটা পাচ্ছি না, তখন আমার ভিতরে হতাশা হতে পারে। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যদি চাকরিটা না পাওয়া যায়, তবে তার ভিতরে হতাশা হতে পারে, কারণ চাকরিটা মানুষের আয় রোজগারের সাথে জড়িত, মৌলিক চাহিদার সাথে জড়িত। তার মানে হতাশাগ্রস্ত ব্যক্তি অবশ্যই মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলেই হতাশাগ্রস্ত হয়। লক্ষ্যবস্তুর গুরুত্ব ও প্রতিবন্ধকতার শক্তি হতাশার মাত্রা নির্ধারণ করে। অবশ্যই আমি আগেই বললাম যে একটা খেলনা ভেঙে গেল, তাহলে কি আমি এতটাই হতাশ হব যে আমি যেটা চাকরি না পেলে যতটা হতাশ হব? তা কিন্তু নয়। তাহলে দেখো যে লক্ষ্যবস্তুর গুরুত্ব এবং প্রতিবন্ধকতা, আমি যেই লক্ষ্যে পৌঁছাতে চাই সেটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, ওখানে পৌঁছানোর জন্য আমি কতটা কষ্ট করছি, এবং কি জিনিস আমাকে এসে বাধা দিচ্ছে যে আমি লক্ষ্যে পৌঁছতে পারছি না, সেটা শক্তির উপরে নির্ভর করছে আসলে আমি কতটা হতাশাগ্রস্ত হব। হতাশার কারণ ব্যক্তি এবং প্রাণী উভয়ই। হতাশার কারণটা আমার থেকেও সৃষ্টি হতে পারে, মানে ব্যক্তি থেকেও সৃষ্টি হতে পারে। হতাশার কারণটা ব্যক্তি থেকেও সৃষ্টি হতে পারে, হতাশার কারণটা পরিবেশ থেকেও সৃষ্টি হতে পারে। তাহলে হতাশার বৈশিষ্ট্য আমরা পেলাম 3টা। কি কি? একটা পেলাম হচ্ছে হতাশা এমনি এমনি হবে না, হতাশা হবে মৌলিক চাহিদা পূরণে যদি ব্যর্থ হয়, মানে হতাশাটা মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত। তারপরে কি পড়লাম যে লক্ষ্যবস্তুর গুরুত্ব এবং আমাকে যে বাধা দিচ্ছে প্রতিবন্ধকতাটা কতটা শক্তিশালী, এই 2টার উপরে নির্ভর করে আমি কতটা হতাশাগ্রস্ত হব। তারপর হচ্ছে হতাশার কারণ ব্যক্তি থেকে উদ্ভূত হতে পারে, হতাশার কারণ পরিবেশ থেকেও উদ্ভূত হতে পারে। তাহলে আমরা দেখি হতাশা আসলে উৎস কোথায়, হতাশাটার উৎস কোথায়। হতাশার উৎসকে প্রথমত আমি 3টা ভাগে ভাগ করেছি। দেখো, প্রথমত হলো পরিস্থিতিমূলক, তারপর হচ্ছে আন্তঃব্যক্তিক উৎস, ব্যক্তির আভ্যন্তরীণ উৎস। প্রথমে আসি আমরা পরিস্থিতিমূলক। পরিস্থিতিমূলক মানে একটা রাষ্ট্রে আমি যদি বাস করি, রাষ্ট্র থেকে আমার বিভিন্ন পরিস্থিতি উদ্ভূত হতে পারে সেটা প্রাকৃতিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, প্রশাসনিক। তার মানে হচ্ছে
পরিস্থিতি মানে যে কোনো পরিস্থিতি হতে পারে, যে রাষ্ট্র থেকে কোনো সমস্যার কারণে আমি হতাশাগ্রস্ত হতে পারি, আমি ওষুধ কিনতে যাব, আমি হরতাল, যার কারণে সব ফার্মেসি বন্ধ, তাহলে এটা কি? এটা একটা সমস্যার কারণে হয়েছে, এটা সামাজিক সমস্যার কারণে হয়েছে। তাহলে পরিস্থিতিমূলক মানে হচ্ছে পরিস্থিতি থেকে উদ্ভূত। এটাকে আবার দেখো দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সরাসরি বাধা আর একটা হচ্ছে প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা। সরাসরি বাধা মানে যেমন হচ্ছে কোনো একজন লোক অফিস থেকে বাসায় আসলো, এসে দেখলো যে বাসায় কেউ নাই, তালা বন্ধ, কিন্তু তার ইমার্জেন্সি ঘরের মধ্যে ঢুকতে হবে কিন্তু তালা বন্ধ। এই যে ফার্স্টে এসেই যে একটা বাধা পেলো, এটাকে বলা হয় সরাসরি বাধা, কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে উদ্ভূত। কারণ সে বাসায় আসলো, তার খুবই দরকার, বাসায় ঢুকবে কিন্তু তালা বন্ধ, তার কাছেও চাবি নেই, সে ঢুকতেও পারছে না, কিন্তু তার এখনই ঢুকতে হবে। এই যে সরাসরি বাধা, এটাকে আমরা বলছি সরাসরি বাধা। আর প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা মানে হলো এমন একটা পরিস্থিতি হতে পারে যে কোনো একটা লোক বিদেশে কোনো একটা লোক ড্রাইভিং করে, কিন্তু বিদেশে ড্রাইভিং করছে, কিন্তু হঠাৎ করে সে এমন একটা জায়গায় আসলো যে সেখানে যে ট্রাফিক লাইটিংগুলো জ্বলছে, সে ট্রাফিক চিহ্নগুলো বুঝতে পারছে না কোনো কারণে। তখন তার ভিতরে যে জটিলতা বা মানসিক চাপের সৃষ্টি হবে যে সে ট্রাফিক চিহ্নগুলো বুঝতে পারছে না, সেই পরিস্থিতিটা হচ্ছে প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা। তাহলে হতাশার উৎসের মধ্যে পরিস্থিতিমূলকটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সরাসরি বাধা আর একটা হচ্ছে প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা। সরাসরি বাধা মানে আমরা বললাম যে সরাসরি যে বাধাটা হবে, প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা মানে হচ্ছে কোন একটা পরিস্থিতি থেকে প্রতিবন্ধকতা আসছে। ওকে, তারপরে আসো আন্তঃব্যক্তিক উৎস। আন্তঃব্যক্তিক উৎস কি? এটা দলীয় চাপের কারণে হয়। আন্তঃব্যক্তিক উৎস সাধারণত কোনো একটা দেশে কোনো একটা সামাজিক কারণে হতে পারে, কোনো দলীয় কারণে হতে পারে। যেমন আমরা জানি আমেরিকাতে একটা সময় ছিল যখন নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে অনেক বেশি ডিফারেন্সিয়েট করা হতো। দেখা যেত যে নিগ্রোরা যে রেস্টুরেন্টে শ্বেতাঙ্গরা যেত, সেই রেস্টুরেন্টে নিগ্রোরা অনেক টাকা পয়সা থাকলেও যেতে পারতো না। এই যে একটা দলীয় চাপ, এটা হচ্ছে আন্তঃব্যক্তিক উৎস। আন্তঃব্যক্তিক উৎস মানে সমাজের ভিতরগত সমস্যার কারণে যেটা উদ্বুদ্ধ হয়েছে হতাশা, সেটা হলো আন্তঃব্যক্তিক উৎস। এরপর হতে পারে, আমরা বলেছি যে হতাশা কিন্তু ব্যক্তির মধ্য থেকেও সৃষ্টি হতে পারে, সেটা হলো ব্যক্তির আভ্যন্তরীণ উৎস। আভ্যন্তরীণ উৎস কি? প্রথমে হলো, আমি দেখি এটাকে আমার অনেকগুলো পার্ট আছে। প্রথমে আসি শারীরিক প্রতিবন্ধকতা। আগেই আমি পড়ানোর সময় বলেছিলাম, যদি কোনো একটা ছেলে বা মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, শারীরিকভাবে প্রতিবন্ধী হলে সে অটোমেটিক্যালি তার মনে হীনমন্যতা জন্ম নেবে, সে নিজেকে ছোট করে দেখবে, সে কখনোই বড়ভাবে চিন্তা করতে পারবে না, সে নিজেকে ছোট করে ফেলে। এই যে তার ভিতরে একটা হতাশা, কেন আমি এমন, তাহলে তো আমি কিছুই করতে পারবো না, এই যে হতাশা, এটাই তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি করবে। তাহলে তার শারীরিক প্রতিবন্ধকতার কারণেও তার ভিতরে হতাশা সৃষ্টি হতে পারে। এরপরে আসি মানসিক প্রতিবন্ধকতা বা পশ্চাৎপদতা। অনেক সময় অনেকে মেন্টালি ডিসঅর্ডার থাকে, এই মানসিক প্রতিবন্ধকতার কারণেও আমাদের ভিতরে হতাশার উৎস হতে পারে। দ্বান্দ্বিক মনোভাব। দ্বান্দ্বিক মনোভাব মানে কি? যদি আমাদের ভিতরে কোনো কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যেমন একটা লোকের চাকরি হয়েছে, দেশে একটা চাকরি হয়েছে খুব ভালো, আবার বিদেশ থেকেও সে একটা অফার পেয়েছে, সেটাও ভালো, সেটা আরো ভালো। দেশের চাকরিটাও লোভনীয়, বিদেশের চাকরিটা আরো লোভনীয়, কিন্তু সে বিদেশ থেকে কোনো তাকে নক করছে না, জানাচ্ছে না যে কবে জয়েন করতে হবে। এমন একটা পরিস্থিতি, সে দেশের চাকরিতে কি জয়েন করবে নাকি বিদেশেরটার জন্য অপেক্ষা করবে? এই যে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি, একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেও কিন্তু আমাদের হতাশা সৃষ্টি হতে পারে। দ্বন্দ্ব থেকেও আমরা যখন ইনডিসিশনে ভুগি কোনো একটা বিষয় নিয়ে, যে কোন ডিসিশনটা নিব, এটা করলে কি ঠিক হবে না ওইটা করব, এই ধরনের দ্বন্দ্ব থেকেও কিন্তু আমাদের হতাশা সৃষ্টি হয়। এটাকে আমরা বলেছি দ্বান্দ্বিক মনোভাব। অতিমাত্রায় আদর্শবাদিতা। আমরা জানি যে প্রত্যেকের ভিতরেই একটা সুপার ইগো কাজ করে, কারণ ব্যক্তিত্বের গঠনের ভিতরে পড়েছিলাম ইগো সুপার ইগো, মনে আছে তোমাদের? আচ্ছা, সেখানে হলো সুপার ইগো মানে প্রত্যেকের কিন্তু একটা আদর্শবাদিতা থাকে, যে যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবেশ থেকে কিন্তু আদর্শবাদিতা শিখেই বড় হয়। কোনো ব্যক্তি যদি অতি আদর্শবাদী হয় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে যদি কোনো কারণে একদিন হয়তো পরিস্থিতির শিকার হয়ে সে উৎকোচ মানে ঘুষ খেলো,
পরবর্তীতে দেখা যাবে যে তার ভিতরে একটা হতাশা কাজ করবে, কেন আমি এই কাজ করলাম, কেন আমি এই কাজ করলাম, মানে অতি আদর্শবাদিতা থেকেও কিন্তু হতাশা সৃষ্টি হতে পারে এইভাবে পরিস্থিতি থেকে। তবে অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা, কেউ যদি তার যোগ্যতার চেয়ে তার সম্ভাবনার চাইতে অনেক বেশি বড় স্বপ্ন দেখে, অবাস্তব কল্পনা করে, সেখান থেকেও কিন্তু তার হতাশা সৃষ্টি হতে পারে। প্রত্যেকের তো একটা লিমিটেশন আছে, মানে তার শারীরিক লিমিটেশন, ক্ষমতার লিমিটেশন থাকতে পারে, মানসিক ক্ষমতার লিমিটেশন থাকতে পারে। এখন সে যদি তার এই ক্ষমতার ঊর্ধ্বে চিন্তা করে এবং সেই জিনিসটা সে গেইন করতে না পারে, অ্যাচিভ করতে না পারে, দেখা যাবে যে তার ভিতরে একটা মানসিক চাপের সৃষ্টি হবে। এটা হতাশা থেকেই হয়। তারপর হচ্ছে হীনমন্যতা বোধ। অনেকে হচ্ছে নিজেকে তার যোগ্যতার চেয়ে ছোট করে দেখে, তার মনে হয় ইস আমি তো পারবোই না, আমার দ্বারা এটা হবেই না। অনেকে আছে যে সে ভালোভাবে পরীক্ষা দিলে ঠিকই সে ভালো পাশ করে যাবে, কিন্তু তার মনে হয় সে পারবে না। তার মানে আত্মবিশ্বাসের অভাব নিজের মধ্যে হীনমন্যতার জন্ম দিতে পারে। এই হীনমন্যতা বোধ থেকেও কিন্তু ব্যক্তির ভিতরে মানসিক চাপের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখলাম যে মানসিক চাপের উৎস তিনটা, একটা হলো হতাশা, কর্মভার, দ্বন্দ্ব। আমরা কর্মভার এবং দ্বন্দ্ব অন্য আরেকটি ক্লাসে পড়ব। আজকে আমরা পড়েছি হতাশা বা অসহায়ত্ব, যেটা হলো কি এক ধরনের আবেগীয় চাপ, যেটা বাধা থেকে সৃষ্টি হয়। যেমন আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম, ব্যক্তি তার লক্ষ্যবস্তুর দিকে যেতে চায়, কিন্তু হচ্ছে তাকে বাধা দিচ্ছে হলো একটি দেয়াল। এই বাধা থেকেই তার মধ্যে হতাশা সৃষ্টি হয়। তারপরে আমি হতাশার তিনটা বৈশিষ্ট্যও পড়েছি। তারপর পড়েছি হতাশার উৎসের ভিতরে পড়েছি পরিস্থিতিমূলক উৎস, আন্তঃব্যক্তিক উৎস এবং ব্যক্তির অভ্যন্তরীণ উৎস। আচ্ছা, তোমরা কি পড়াটা বুঝতে পেরেছ? আজকে আমরা মোটের উপরে মানসিক চাপের উৎস, মানসিক চাপের বৈশিষ্ট্য, মানসিক চাপমূলক পরিস্থিতি, এগুলো সব পড়লাম। এখন আমরা দেখো এখানে কিছু অনুধাবন কোশ্চেন দিয়েছি। আমি এই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের সৃজনশীল কোশ্চেন দিব। আজ আমি দিয়েছি এখানে দেখো অনুধাবন কোশ্চেন, যে মানসিক চাপ কি ব্যাখ্যা করো। মানসিক চাপ কি, এটাকে আমরা এখন ব্যাখ্যা করতে পারবো? আশা করি ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো মানসিক চাপ ব্যক্তির আচরণে কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপ উদ্দীপকটাই তো নেতিবাচক, তাই তো আমাদের ভিতরে নেতিবাচক প্রভাব ফেলবে, এটাও তোমরা পারবে। পিতামাতার উচ্চাকাঙ্ক্ষা কিভাবে মানসিক চাপের সৃষ্টি করে। বাবা মা যদি সন্তানকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা করে সন্তানের লিমিটেশনের বাহিরে, এবং সে যদি তার সেই লক্ষ্যে পৌঁছতে না পারে, দেন দেখা যাবে কি তখন তার ভিতরে একটা হতাশা এবং মানসিক চাপের সৃষ্টি হয়েছে। অসহায়ত্ব বা হতাশা কি? এটা হলো এক ধরনের আবেগীয় চাপ, যা হলো আমাদের লক্ষ্য অর্জনে বাধা প্রদান করে। এটা আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। পারিবারিক পরিবেশের সাথে মানসিক চাপের সম্পর্ক। শিশু কিন্তু পরিবারেই বেড়ে ওঠে, জন্মগ্রহণ করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেই সে বেড়ে ওঠে। আর এই বেড়ে উঠতেই কিন্তু সে শিখে কিভাবে হলো বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে পারে। কারণ এই মানসিক চাপই হচ্ছে যে যত সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবে, ততই সে সামনের দিকে এগিয়ে যাবে। বাবা মায়ের বিচ্ছেদ সন্তানের মানসিক চাপ সৃষ্টি করে, ব্যাখ্যা করো। আমি আগেই বলেছি, বাবা মা একটা সন্তানের জন্য আশীর্বাদ। সেখানে যদি কোনো কারণে বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে ওই সন্তান হয় আশ্রমে বড় হতে পারে, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি বড় হতে পারে। তখন সে সেখানে বিভিন্নভাবে নিপীড়িত হতে পারে, অত্যাচারিত হতে পারে। তখন তার ভিতরে মানসিক চাপ সৃষ্টি হবে। অধিক লম্বা ব্যক্তি হতাশ হয় কেন? অধিক লম্বা ব্যক্তি তার মানে কি দেখো, আমরা হতাশার উৎসের ভিতরে পড়েছি শারীরিক প্রতিবন্ধকতা থেকে হতাশা সৃষ্টি হয়। তাহলে অধিক লম্বা ব্যক্তি নিজের ভিতরে শারীরিক ত্রুটি মনে করে নিজে হীনমন্যতায় ভুগতে পারে, সেখান থেকে তার হতাশা সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে তোমরা কি আজকে মানসিক চাপ বুঝতে পেরেছ? এই যে মানসিক চাপ কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে আমরা যদি ভেঙে পড়ি তাহলে কি হবে? আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। তার মানে আমরাও আশাবাদী, ইনশাল্লাহ সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে,
আমরা সবাই আবার স্কুলে যাব, আবার সবার সাথে সবার দেখা হবে। আচ্ছা, সেই আশায় আজ এই পর্যন্তই। আবার সামনের ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।